ভরা প্ল্যাটফর্মে মুখ ভার করে বসে আছে ওরা। তার মাথা উত্তেজনায় টনটন করছে। সামনে বসে থাকা লোকটি তার সদ্য বিয়ে করা পর। ব্যাপারটা এখনো বিশ্বাস হচ্ছে না। ওরার অদ্ভুত লাগছে। ভ্রুতে হাজার টন বিরক্তি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে সামির। তাকে দেখে মনে হচ্ছে বিয়েটা করে সে মহা ঝামেলায় আছে। পুরো নাম ফাইজান সামির চৌধুরী। বয়স ২৬ অথবা ২৭ হবে। 21 সেঞ্চুরির যুগে এসে ওরা সম্পূর্ণ না দেখেই একজন আরেকজনকে বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, ব্যাপারটা অবিশ্বাস্য। সামিরের সাথে ওরার বিয়েটা হয়েছে ঠিক সিনেমাটিক ভাবে। একজনের সাথে বিয়ে ভেঙে অন্যজনের সাথে জোড়া। ছোট থেকেই ওরা তার ফ্যামিলির একান্ত বাধ্য মেয়ে। সে প্রচন্ড ইমপ্রুভ আর কল্পনা বিলাসী, কথাবার্তায় ভীষণ লাজুক। তার অদ্ভুত স্বভাবের জন্য বন্ধু মহলে সে লজ্জাবতী নামে পরিচিত। ২০ বছরের দীর্ঘ জীবনে কখনো বাবার আদেশ অমান্য করেনি ওরা, তাই নিজের বিয়েতেও তার কোনো দ্বিমত ছিল না। আরিফুল ইসলাম নিজের আদরের মেয়ের বিয়ের আয়োজন শুরু করেছিলেন মহা উৎসাহ নিয়ে। পুরো বাড়িতে ১ সপ্তাহ ধরে উৎসব লেগেছিল। কিন্তু বিপত্তি ঘটল ঠিক বিয়ের দিন সন্ধ্যায়। হঠাৎ করে ওরার বাবা বিয়ে ভেঙে দিলেন। ছেলের মধ্যে নাকি বিরাট সমস্যা আছে। কি সেই সমস্যা তা ওরাকে জানতে দেওয়া হলো না। ওরা শুধু এটুকু জানলো সমস্যা খুবই গুরুতর। নয়তো বাবা একেবারে বিয়ে ভেঙে দিতেন না। তবে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের মধ্যে সবাই বিয়ের খবর জেনে গেছে। আয়োজনও হয়েছে বিশাল। গেট সাজানো হয়েছে। বাবুর্চিদের রান্নাও শেষ পর্যায়ে। এমন অবস্থায় আচমকা বিয়ে স্থগিত করা যায় না। তাই তথাকথিত সিনেমার মতোই হঠাৎ করে উদয় হলো অরার জীবনের নায়ক। বিয়েতে আসা গেস্টদের মধ্য থেকে একজনকে বাছাই করা হলো। আরিফুল ইসলাম আনন্দের সঙ্গে ঘোষণা করলেন, সামির নামের যুবকের সাথে অরার বিয়ে হবে। আশ্চর্যজনক ব্যাপার হলো, সে যুবক অরাকে না দেখেই বিনা বাক্যে বিয়েতে রাজি হয়ে যায়। অরাকে বিয়ে করে সে আরিফুল ইসলামকে অতল সাগরে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে। বিয়ের পর নিজের বরের মুখ দেখে বিস্ময়ে বাকরুদ্ধ অরা। আগে পাত্রের মুখ দেখলে সে জীবনেও কবুল বলতো না। এর চেয়ে তো ভালো ছিল ১ বোতল হারপিট খেয়ে মরে যাওয়া। তার মনে পড়ে শৈশবের কথা। সে চশমিশ মাস্টার মশাই, যে চোখ রাঙালেও ভয়ে শিউরে উঠত অরা। ১৩ বছর বয়সে যার ভয়ে তটস্থ থাকত। ২০ বছরে এসেও তার প্রতিচ্ছবি নিজের বরের মধ্যে খুঁজে পাচ্ছে, আর ক্ষণে ক্ষণেই বিস্মিত হয়ে উঠছে। কি অদ্ভুত এই ব্যাপারটা। সামির হঠাৎ কাছে এসে তার ব্যাগটা অরার দিকে বাড়িয়ে বলল, এটা রাখো, আমি চা আর স্ন্যাক্স নিয়ে আসছি। এখান থেকে নড়ো না কিন্তু, অনেক ভিড়, হারিয়ে গেলে খুঁজে পাবো না তোমায়। ব্যাগ রেখে চলে যাচ্ছে সামির। অরা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। বিয়ের পর বরের সাথে এটাই তার প্রথম আলাপ, অথচ লোকটা এমনভাবে কথা বলল যেন অরা তার ১০ বছর আগের পুরনো বউ। ১ বোতল ঠান্ডা পানি ঢক ঢক করে অর্ধেকটা গিলে শেষ করলো অরা। সে ভীষণ নার্ভাস। সারাদিন নানান ক্লান্তি আর দুশ্চিন্তা কেটেছে, তাই মাথায় অনেক অদ্ভুত চিন্তা আসছে। এই যেমন, তাদের বাসরাতে কি হবে? এই রসকসহীন লোকটা কি তখন এমন স্বাভাবিকই থাকবেন? ওরা তার বাসর ঘরের দৃশ্য মনের আয়নায় একটু সাজানোর চেষ্টা করলো। সামির সহজ স্বাভাবিক ভঙ্গিতে বিছানায় বসেছে। তার পেশিবহুল হাত অরার গায়ে রেখেছে। ওরা কাপা কণ্ঠে উচ্চারণ করলো, দেখুন, হাত সরান। কেন? ওরা একটু সরে বসলো, অসন্তোষ নিয়ে বলল, আপনি আমার কাছে আসবেন না। সামির তার অনুরোধ অবজ্ঞায় উড়িয়ে দিল। আরো কাছে এলো, গম্ভীর গলায় বলল, কেন আসবো না? তোমাকে বিয়ে করেছি আমি, তুমি আমার বউ। আমি কাছে না এলে আসবে কে? ওরা চোখ বড় বড় করে তাকালো, ঢোক গিলল, ১ কদম পিছিয়ে বলল, আমি এই বিয়ে মানি না। মানো আর না মানো, আমাদের বিয়ে হয়ে গেছে। এখন এটাই বাস্তব। তুমি না মানলেই তো আর বাস্তবতা পাল্টে যাবে না। সামিরের ঠোঁটে হাসি। ওরা থর থর করে কাঁপছে, চোখ বুঝে বলল, একটা মেয়ের ইচ্ছের বিরুদ্ধে তাকে স্পর্শ করা উচিত নয়। এটা যারা করে তারা কাপুরুষ। সামিরের চোয়াল শক্ত হয়ে এলো। ঝট করে ওরার গাল চেপে ধরল। কি বললে? কাপুরুষ? ধাক্কা মেরে ওরাকে বিছানায় ছুঁড়ে ফেলল সামির। তারপর আর ভাবতে পারছে না ওরা। সামিরের ডাকে তার ভাবনার সুতো ছিঁড়ল। সামির বলল, আর ওকে? তোমার কি ঘুম পাচ্ছে? ওরা লজ্জিত হলো। খুব ধীরে মাথা নেড়ে বলল সে ঠিক আছে। সামির তার পাশেই বসল। এতক্ষণ যে কল্পনায় ওরা নিজের
বাসর দেখছিল, এটা সামির বুঝে ফেলবে না তো? হঠাৎ এমন জঘন্য কল্পনা মনে আসার কারণ বুঝতে পারছে না ওরা। তবে সামিরকে অপছন্দ করার পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, মানুষটা খুব গম্ভীর আর স্বল্পভাষী। সে সাধারণ কথা বললেও মনে হয় ধমক দিচ্ছে। এত রুক্ষ মানুষ ওর পছন্দ নয়। সে নিজে খুব কোমল, শান্ত। বর হিসেবে চেয়েছিল প্রাণচঞ্চল আর হাসি খুশি কাউকে, এমন আঙ্কেল জাতের কাউকে না, যাকে দেখতে ইয়ং লাগলেও আচরণ মুরব্বীর মতো। আর দ্বিতীয় কারণটা হচ্ছে সবচেয়ে মুখ্য কারণ, সেই গম্ভীর চেহারা স্যারের সঙ্গে সামিরের চেহারার প্রায় 90% মিল। পার্থক্য শুধু সামিরের দাড়ি আছে, ওই ভাই আর দাড়ি ছিল না। এই বিষয়টাই ওরাকে সবচেয়ে বেশি অস্বস্তি দিচ্ছে। সেই স্যারকে জমের মতো ভয় পেত ওরা। সামনে অনেক সম্মান দেখালেও পেছনে থেকে গালাগাল দিত। তার ছোটবেলার সবচাইতে অপছন্দের ব্যক্তির সঙ্গেই কেন তার বরের চেহারার এত মিল থাকতে হবে? সামির নিজের ব্যাগটা বালিশের মতো ফোল্ড করে বলতো, তুমি চাইলে কিছুক্ষণ এখানে শুয়ে থাকতে পারো, ট্রেন আসতে লেট হবে, তোমার রেস্ট দরকার। মানুষটা মনে হচ্ছে খুব যত্নশীল। ওর আসলেই রেস্ট দরকার। তার মাথা ঝিমঝিম করছে, তাই সে কিছু না বলে শুয়ে পড়ল। একটু চোখ বন্ধ করতেই কিছুক্ষণ আগের কল্পনার দৃশ্যটা আবার ভেসে উঠল। ওরা সাথে সাথে চোখ মেলল। আজ রাতে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটার সুযোগ নেই, কারণ আজ সারা রাত তারা ট্রেনে থাকবে। সকালে পৌঁছাবে ঢাকায়। বাসর হলেও হবে আগামীকাল রাতে, তাই 24 ঘন্টার জন্য ওরা নিরাপদ আছে, এই ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু 24 ঘন্টা পর কি হবে? স্বামীর কাঁধে নিজের ব্যাগ তুলল, আরেক হাতে নিল ওরার লাগেজ। ওরাকে একটা ইশারা দিয়ে ছুটতে লাগলো স্টেশনের দিকে। ট্রেন কি চলে এসেছে? ওরা মাথা নিচু করে সামিরের পিছু পিছু গেল। তার গায়ে বিয়ের শাড়ি, সামিরের গায়ে শুধু ফর্মাল শার্ট প্যান্ট। মানুষজন অবাক হয়ে তাকাচ্ছে, আর খুব অস্বস্তি হচ্ছে। সে ঘুমটা খুলে রেখেছে, মাথায় কেবল খোপা বাঁধা। তবে গায়ের লাল বেনারসি দেখেই সবাই যা বোঝার বুঝে ফেলবে। আর মনে হচ্ছে সামনের মানুষটা যে তার বর, এটা লোকজন বুঝে ফেললে খুব লজ্জার ব্যাপার হবে। ওরা লজ্জায় কারো দিকে তাকাতে পারবে না। সামিরকে দেখতে এতটাও খারাপ নয় যতটা ওর কাছে লাগছে। স্বাভাবিক দৃষ্টিতে দেখতে গেলে সামির ভীষণ সুপুরুষ। শক্ত চোয়াল, খোঁচা খোঁচা গাল ভরা দাড়ি, ঘন চুল, গায়ের রং তামাটে, পেটানো লম্বা শরীর। সবচেয়ে সুন্দর তার মুখের গঠন আর চশমার আড়ালের দুটো তীক্ষ্ণ চোখ। অথচ তার কোনো সৌন্দর্যই আর নজরে পড়ছে না একটা কারণে, ওই যে ছোট্টবেলার ভয়াবহ স্মৃতি। বড় মাস্টার মশাইয়ের সাথে নববরের চেহারার বাড়াবাড়ি মিল। সামির সম্পূর্ণ আলাদা একটা বগি ভাড়া নিয়েছে, এসি সংযুক্ত বলে জানালা খোলার উপায় নেই। ওরা এখনই দম বন্ধ লাগছে। সামিরের গা থেকে অদ্ভুত একটা পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে। ঘ্রাণটা সুন্দর হলেও সেই ঘ্রাণে ওরার পেট ব্যথা করছে। যাকে একবার অপছন্দ হয় তার সব ব্যাপারই ক্রমাগত অপছন্দ হতে থাকে। এটা যেন একটা ধারাবাহিক ব্যাপার। সামির ওরার লাগেজ বাংকারে তুলে রেখে সিটে বসলো। এই ছোট্ট বগিতে কেবল তারা দুজন। কি অদ্ভুত! তোমার কি খিদে পেয়েছে? না, একদম না। ওরা এমনভাবে জবাব দিল যেন খিদে পাওয়াটা দণ্ডনীয় অপরাধ। সামির মৃদু হেসে বলল, আন্টি আঙ্কেলকে ফোন করে জানিয়ে দাও যে আমরা ট্রেনে উঠে গেছি, নয়তো টেনশনে থাকবে ওরা। সামিরের হাসিটা দেখে ওরা অবাক হলো। মানুষটা হাসতে জানে তাহলে? কিন্তু তার হাসিও ওর কাছে অদ্ভুত ঠেকেছে। মনে হচ্ছে হাসির চেয়ে তার গম্ভীর রূপই ভালো। কি আশ্চর্য! ওরা তার সদ্য বিবাহিত বরকে এখনই মেনে নিতে পারছে না। এমন কেন হচ্ছে? সামির নিজের ফোন এগিয়ে দিল। ওরা ডায়াল করলো বাবার নাম্বারে। সামির ওর ফোনে বাবার নাম্বার আরিফ আঙ্কেল লিখে সেভ করা। ব্যাপারটি দেখে ওরা কিঞ্চিত অবাক। এর মানে কি বাবা সামিরকে আগে থেকেই চিনত? ওরা তাহলে চেনে না কেন? বাবার সাথে কথা শেষ করে ওরার বড্ড মন খারাপ হচ্ছে। সে বাড়ি থেকে চলে এসেছে, এই নিয়ে বাবা অথবা মা কারো কণ্ঠেই সামান্য কোনো দুঃখের আভাস নেই। দুজনেই ভীষণ আনন্দিত কণ্ঠে কথা বলছেন, যেন ওরাকে বিয়ে দিতে পেরে তাদের আনন্দের সীমা নেই। ওরা কি তার পরিবারের কাছে বোঝা ছিল যে তাকে দূর করতে পেরে এত আনন্দ সবার? তুমি কি বই পড়ো? জি না, কেন? আমার কাছে গল্পের বই আছে, কিছু পড়তে চাইলে দিতে পারি। জার্নি টাইমে বোরিং লাগবে না। আমার বই পড়তে ভালো লাগে না। তাহলে লং জার্নিতে তোমার কি করতে ভালো লাগে? আমি লং জার্নিতে জানালার কাছে বসি আর বাইরের পরিবেশ দেখি, এটাই আমার ভালো লাগে।
তাহলে তো ভুল হয়ে গেল। এসি কেবিন নেওয়া উচিত হয়নি। নন এসি হলে তুমি জানালা খুলতে পারতে। তাও সমস্যা নেই, লাইট নিভিয়ে দিচ্ছি। রিফ্লেকশনের কারণে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে না। লাইট নিভিয়ে দিলে ভালো করে দেখতে পারবে, জানালা না খুলেও। লাইট নিভানোর কথা শুনে অরার বুক ধক করে উঠল। এই লোকের মনে কুমতলব ঘুরছে নিশ্চয়ই, না হলে লাইট বন্ধ করার কথা বলবে কেন? অরার মস্তিষ্কে ভেসে উঠল আবার সেই ভয়ঙ্কর কল্পনা। অরা জানলার দিকে তাকিয়ে থাকবে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এই সুযোগে একটা হাত তার কোমর স্পর্শ করবে। অরার শরীর শিউরে উঠবে সেই স্পর্শে। কাপা কাপা গলায় সে বলবে, প্লিজ কাছে আসবেন না। বলে যখনই সামিরের দিকে তাকাবে তখনই দেখবে সামির হলদে দাঁত বের করে হাসছে। তার ঠোঁট অরার ঠোঁটের কাছে চলে আসবে। অরা চিৎকার করতে নিয়েও নিজেকে সামলে নিল। উপস, সেসব কি ভাবছে? অতিরিক্ত কল্পনা করা তার ছোটবেলার স্বভাব। টেনশনের সময় তো তা আরো বেড়ে যায়। মানুষটা তার সামনেই বসে আছে, লাইটও জ্বলছে। সামিরের মুখ ভঙ্গি অতি স্বাভাবিক, তবে তার দাঁত হলদে কিনা সেটা বোঝা গেল না, কারণ মানুষটা অরার সামনে দাঁত বের করে একবারও হাসেনি। সামির ডাকলো, ওরা হ্যাঁ। অরা খুব ভয় পেয়ে জবাব দিয়েছে। সামির ভ্রু কুঞ্চিত করে বলল, তুমি কি কোনো বিষয় নিয়ে টেনশনে আছো? ইউ ক্যান শেয়ার উইথ মি। না, কোনো টেনশন নেই তো আমার। অরা হাসার চেষ্টা করলো, কিন্তু হাসিতেও দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। সামির বলল, তাহলে বারবার কোথায় হারিয়ে যাচ্ছ? কি ভাবছো? কিছু না। লাইট কি তবে নিভিয়ে দিব? না না প্লিজ, আপনি তো বই পড়ছেন, লাইট নিভিয়ে দিলে আপনার অসুবিধা হবে না? কোনো অসুবিধা নেই আমার। সামির সত্যি সত্যি লাইট নিভাতে গেল। ওরা কিছু বলতে নিয়েও পারল না। প্রয়োজনের সময় সে কথা বলতে পারে না, এটাই তার দোষ। লাইট নিভে গেল। চারদিকে এখন ঘুটঘুটে অন্ধকার, ঠিক ওরার কল্পনার মতো। ওরা জানালায় দৃষ্টিপাত করল। সামির তার পাশে বসেনি, বসেছে তার বরাবর সিটে, তার থেকে যথেষ্ট দূরে। ওরা নিশ্চিন্ত মনে জানলার কার্নিশে মাথা হেলিয়ে দিল। এই অস্বস্তিময় দীর্ঘ রজনী কাটবে কতক্ষণে কে জানে। ঝিকঝিক শব্দে রেলগাড়ি ছুটে চলেছে। জানলার সাথে মাথা ঠেকিয়ে বসে আছে ওরা। তাদের গন্তব্য ঢাকা। ওরা চট্টগ্রামের মেয়ে, আর সামির ঢাকার ছেলে। বিয়ের পর সে ওরাকে নিয়ে ঢাকায় যাচ্ছে। আরিফ সাহেব মাইক্রোর ব্যবস্থা করতে চেয়েছিলেন, কিন্তু সামির ট্রেনেই যেতে আগ্রহী। আসল ব্যাপার হলো, শ্বশুরের টাকায় সে মাইক্রো ভাড়া নিতে চায় না। ওরার মন পড়ে আছে চট্টগ্রামে, নিজের বাড়িতে। ওরা, তুমি কি ঘুমাচ্ছ? ওরা চমকে উঠল। সামির তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভদ্রতা করে সে উত্তর দিল, না, ঘুম আসছে না। সামির জড়তা ভেঙে সহজ হওয়ার চেষ্টায় বলল, আমারও ঘুম আসছে না, চলো আমরা তাহলে গল্প করি। কথা বলে সে ওরার পাশে এসে বসল। গায়ের সাথে গা ঘেঁষতেই চমকে উঠল ওরা। অস্বস্তি আর ভয়ে ডুব দিল। খানিক দূরে সরে বলল, গল্প করার জন্য এত কাছে আসার কি প্রয়োজন? দূর থেকেও তো গল্প করা যায়। সামির ওরার একটা হাত ধরে নিজের বাম গালে ছোঁয়াল। ওরা তার শরীরে তীব্র একটা ঝাঁকুনি অনুভব করল। সামির কেমন উষ্ণ কণ্ঠে বলল, বিয়ে করা বউ তুমি আমার, কাছে আসবো না কেন? বিয়ের পর অনেক গল্প থাকে, যেগুলো কাছে এসে করতে হয়, দূরে বসে করা যায় না। ওরার কণ্ঠ আরো শুকিয়ে গেল। খড়খড়ে ভীত গলায় বলল, মানে কি গল্প? সামির কাছে এসে ওরার গালে চুমু দিতে নেবে, তখনই চেঁচিয়ে উঠল ওরা। চিৎকার শুনে ধর্মর করে ঘুম থেকে জেগে উঠল সামির। দ্রুত হাতের লাইট জ্বালল। অবাক স্বরে প্রশ্ন করল, কি হয়েছে ওরা? ভয় পেয়েছো? ওরা মুহূর্তেই বুঝতে পারল এতক্ষণ যা হচ্ছিল সেটা তার কল্পনা। সামির উৎকণ্ঠিত হয়ে তাকিয়ে আছে। মেয়েটা প্ল্যাটফর্মে বসেও একইভাবে ভয় পেয়েছিল। তার কি কোথাও সমস্যা হচ্ছে? সামির ফ্রি মাইন্ডে কথাও বলতে পারছে না। ওরা খুব অন্তর্মুখী স্বভাবের। সে বোধহয় নিজেকে গুটিয়ে রাখতেই পছন্দ করে। সামির পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি খাও। ওরা বোতলটি হাতে নিয়ে কয়েক ঢোক পানি খেল। নিজের আচরণে সে নিজেই বিরক্ত। মায়ের কাছে একটা প্রবাদ প্রায় শোনা হয়, মানুষকে বনের বাঘে না খেলেও মনের বাঘে খায়। হ্যাঁ, ওরা কেউ মনের বাঘেই খাচ্ছে। সে খুব লজ্জিত গলায় বলল, সরি, আমার জন্য আপনার ঘুমটা ভাঙলো। সামির কোমল গলায় বলল, সমস্যা নেই। অন্ধকারে ভয় পেয়েছো নাকি? তোমার নিক্টোফোবিয়া নেই তো? নিক্টোফোবিয়া এটা কি জিনিস? অন্ধকার ভীতি।
কিছু মানুষের থাকে। অরার মোটেও অন্ধকার ভীতি নেই, বরং অন্ধকারে একাকী থাকতে তার ভালো লাগে। কিন্তু এই কথা সামনের মানুষটিকে বুঝতে দিল না। পুনরায় লাইট বন্ধ হয়ে যাক এটা সে কোনোভাবেই চায় না, তাই মাথা নেড়ে বলল, আমার অন্ধকারে ভয় হয়। এই কথা আগে বলবে না, তাহলেই তো আমি লাইট বন্ধ করতাম না। অরা মুচকে হাসলো। সামির বলল, আচ্ছা, আর লাইট বন্ধ করছি না। এখন তাহলে ঘুমানোর চেষ্টা করো। বাড়িতে গিয়ে কিন্তু ঘুমানোর সুযোগ নাও পেতে পারো। এজন্যই আমি আলাদা কম্পার্টমেন্ট ভাড়া নিয়েছি, যাতে ঘুমের অসুবিধা না হয়। অরা প্রশ্ন করলো, বাড়ি গিয়ে ঘুমানোর সুযোগ পাবো না কেন? সামির হেসে জবাব দিল, আমাদের বাড়িতে মানুষ থাকবে অনেক, গেস্টরাও আসবে নতুন বউ দেখতে। বেশি ভিড়ের মাঝে যদি তোমার ঘুম না আসে তাই বললাম। ও আচ্ছা। ঘুমাতেও ভয় লাগছে অরার। মনে হচ্ছে ঘুমিয়ে পড়লে লোকটা যদি তার সঙ্গে 19-20 ধরনের কিছু করে, অবশ্য করার হলে তো আগেই করতো, ঘুমের জন্য অপেক্ষা করতো না। অরা তার বিয়ে করা বউ, সে যখন খুশি অরার সাথে 19-20 করতেই পারে, কিন্তু সে করেনি। ওকে একটু তো ভরসা করাই যায়। অরা অকারণেই ভয় পাচ্ছে এত। সামির আগের মতোই ব্যাগ ফোল্ড করে অরাকে বালিশ বানিয়ে দিল। আরামে ঘুমানোর ব্যবস্থা। ক্লান্ত শরীর নিয়ে অরা যেভাবে কাত হলো সেভাবেই ঘুমিয়ে পড়ল। তার সেই ঘুম ভাঙল সকাল 9টায়। ততক্ষণে তারা ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছে। এখান থেকে সরাসরি যেতে হবে উত্তরা। অরার ঘুম ভাঙল সামিরের ডাকে। এত সময় ধরে ঘুমানোর জন্য কিছুটা লজ্জাবোধ করল সে। ট্রেন থেকে নেমেই তারা সিএনজিতে উঠল। সামিরদের বাড়িতে প্রবেশ করার 5 মিনিটের মধ্যেই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। কোত্থেকে আচমকা একটা মেয়ে এসে অরার হাতের বাহু খামচে ধরল। রাগান্বিত গলায় বলল, এই মেয়ে, আবার বরকে কোন সাহসে বিয়ে করলে তুমি? হ্যাঁ, জানো আমাদের কত সুখের সংসার ছিল? তোমার জন্য সেই সংসার জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছে। আমি তোমাকে ছাড়বো না। অরা স্তব্ধ। মুহূর্তেই তার মুখ থমথমে হয়ে উঠল। কিছুই বুঝতে না পেরে স্যামের দিকে চাইল। স্যামের মৃদু হাসছে। আচমকা হেসে উঠল মেয়েটিও। অরার গাল টেনে বলল, দেখ দোস্ত, ভয়ে তোর বইয়ের মুখটা কেমন চুপসে গেছে। আহারে, বেশি ভয় পেয়েছ? তোমার সাথে মজা করলাম পাগলি। আমি শামীমের বেস্ট ফ্রেন্ড হই। আমার নাম অন্তি। অদ্ভুত মেয়ে। অন্তির সাথে বাকিরা সবাই জোরে হেসে উঠল। জোর করে হাসলো অরাও, যদিও এমন মজা তার অসহ্য লাগলো। অন্তি অরার হাত বগল দবা করে ভিতরে নিয়ে যেতে যেতে বলল, শামীমের সাথে আমার 5 বছরের ফ্রেন্ডশিপ। তুমি না থাকলে রিলেশনশিপটা এতদিনে হয়ে যেত। কতবার যে প্রপোজ করেছি, শালা পাত্তেই দিল না। অরা বিড়বিড় করে বলল, ভালোই হতো, তাহলে আমাকে আর কষ্ট করে এই ভয়ানক লোকটিকে বিয়ে করতে হতো না। নতুন বউ আসায় উৎসব লেগে গেছে বাড়িতে। অরা তো ভাবতেই পারেনি যে তার হঠাৎ বিয়ে করা বরের বাড়ির মানুষ তাকে এত সানন্দে গ্রহণ করবে। অরার শাশুড়ি নীলিমা তার চিবুক ধরে চুমু খেলেন। হাসি মুখে বললেন, মাশাআল্লাহ, তুমি তো একদম আগের মতোই মিষ্টি আছো, একটু বদলাওনি। অরা অবাক হলো। একটু বদলায়নি মানে? তার কি বদলে যাওয়ার কথা ছিল? ভদ্র মহিলা তো অরাকে আজ প্রথমবার দেখলেন, অথচ এমনভাবে কথা বলছেন যেন আগেও কতবার দেখেছেন। সামিরের বিশাল পরিবার, ছোট ভাই, ছোট বোন, দাদা দাদি, চাচা চাচি, সবাই অরাকে ঘিরে আছে। বিভিন্ন ধরনের গল্প করছে। সবার মাঝে বসে অরার আবার ঘুম পেতে লাগলো। সে 2 বার হাই তুলল। প্রায় অরার সমবয়সী একটি মেয়ে বলল, ঘুম পাচ্ছে নাকি? ওরা বুঝতে পারলো এই মেয়েটি তার ননদ, সামিরের আপন বোন সামিরা। ওরা লজ্জায় ঘুমের ব্যাপারে না বলল, কিন্তু নীলিমা বললেন, নিশ্চয়ই ঘুম পাচ্ছে, জার্নি করে এসেছো না। ওরা তুমি বরং ঘুমিয়েই নাও, তার আগে একটু খেয়ে নাও। সকাল থেকে তো মনে হয় কিছুই খাওনি, মুখ শুকনো লাগছে। ওরা হাসলো। আসলেই তার খাওয়া হয়নি। সামিরা তার হাত ধরে বলল, এসো ভাবি, তোমাকে ভাইয়ার রুমে নিয়ে যাই। নীলিমা বললেন, এখন অর্ঘের রুমে নেওয়ার দরকার নেই, রাতে একেবারে যাবে। এখন তোর রুমে নিয়ে যা, সেখানেও একটু বিশ্রাম করুক। ঠিক আছে মা। অর্ঘ নামটা ওনার মাথায় আটকে গেল। খুব পরিচিত একটি নাম, কোথায় যেন শুনেছিল সে। পেটে আসছে অথচ মুখে আসছে না। উপস, কে যেন ছিল। হাজার চেষ্টা করেও নামটি মনে করতে পারছে না ওরা। খাওয়া দাওয়ার পর সামিয়ার বিছানায় যখন তাকে শুতে দেওয়া হলো, তখন হঠাৎ ওর মনে পড়লো তার স্যারের নাম অর্ঘ ছিল।
যে স্যারকে সে জমের মতো ভয় পেত, যার সাথে সামিরের চেহারার 90% মিল। আর অন্তরাত্মা কেঁপে উঠল। ঠিক তখনই দেয়ালে ঝুলানো একটা ছবি নজরে পড়ল। ছবিতে একটা মেয়েকে কোলে নিয়ে চশমা পরিহিত একটা ছেলে বসে আছে। পেছনের ব্যাকগ্রাউন্ড কালো, মেয়েটির মুখে প্রাণ খোলা হাসি, কিন্তু ছেলেটির হাসি গম্ভীর, চোখ দুটিতে রহস্য। অরার হাত পা জমে গেল। এই ছবির মানুষটি তো তার অর্ঘ্য স্যার। অরাকে হা করে দেয়ালে চেয়ে থাকতে দেখে সামিয়া বলল, কি ব্যাপার ভাবি, ঘুম আসছে না? অরা কাপা কাপা হাতে দেয়ালের দিকে ইশারা করলো। শিউরে ওঠা কণ্ঠে বলল, ছবির ওই মানুষটিকে? সামিয়া হেসে বলল, ওইটা আমার আর বড় ভাইয়া ছোটবেলার ছবি। বড় ভাইয়া ছোটবেলায় খুব কিউট ছিল, তাই না? অরা কোনো জবাব দিতে পারল না। সে কথা বলার অবস্থায় নেই। বড় ভাইয়া মানে তো সামির, আর সামির মানে অর্ঘ্য। 7 বছর আগের অর্ঘ্য আর এখনকার অর্ঘ্যের মধ্যে ভীষণ পার্থক্য। অরা তো তার চেহারায় প্রায় ভুলতে বসেছিল। এই জন্যই বুঝি সামিরকে চিনতে এত সময় লেগেছে। ওরা খেয়াল করলো তার শরীর হঠাৎ কেমন অবশ হয়ে আসছে। চারপাশে সব কিছু ক্রমাগত ঝাপসা দেখছে সে। ফ্যানের সাথে পাল্লা দিয়ে মাথাটাও বনবন করে ঘুরছে। পৃথিবীতে কি মানুষের অভাব ছিল? 800 কোটি জনসংখ্যার মধ্যে বেছে বেছে কেন এই নির্দিষ্ট লোকটার সঙ্গেই তার বিয়ে হতে হবে? কেন? সে কি পাপ করেছিল? ওর ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছে। একবার প্রি টেস্ট এক্সামের রেজাল্ট খুব খারাপ করায় মা অগ্রসারকে চিকন বাঁশের কঞ্চি এনে দিয়েছিলেন। মারার জন্য নয়, শুধু ওরাকে ভয় দেখানোর জন্য। এমনিতেও অর্ঘ্যকে ওরা বেশ ভয় পেত। সেদিন স্যারের হাতে কঞ্চি দেখে তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। মনে মনে সে ভেবেছিল, এই মা কি আদৌ তার আসল মা? কোনো মা বুঝি সন্তানকে এইভাবে বিপদের মুখে ঠেলে দেয়? ওরা পড়ার টেবিলে বসার সাথে সাথে অর্ঘ্য লাঠি বের করলো। ওরা নিঃশ্বাস আটকে আসার উপক্রম। এই বুঝি রেজাল্টের বাহানায় কয়েক ঘা লাগিয়ে দিবে পিঠ বরাবর। কিন্তু না, ওরাকে চূড়ান্ত অবাক করে দিয়ে অর্ঘ্য মটমট করে বাঁশের কঞ্চি ভেঙে কয়েক টুকরো করে ফেলল। ওরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল নিষ্পলক। অর্ঘ্য লাঠি ভাঙা শেষে টুকরোগুলো জড়ো করে ওরার হাতে দিয়ে বলল, ডাস্টবিনে ফেলে আসো। আমি বাচ্চাদের মারি না। যে ভয় পায় সে চোখের ইশারাতেই ভয় পাবে। মেরে ধরে কাউকে ভয় দেখানো যায় না। ওরা ফিসফিস করে বলল, ঠিক বলেছেন, আপনার চোখের ইশারাতেই মানুষ খুন হয়ে যাবে। ওইরকম ভয়ঙ্কর দুটি চোখ থাকলে লাঠির আর দরকার কি? ওরা কখনো মনের কথা প্রকাশ করেনি। যা তার মনে আসে তা সে মনে মনে উচ্চারণ করে। এতে মন তৃপ্তি পায়। অর্ঘ্যের সামনে বসেই সে মনে মনে অনেক ধরনের কথা বলে, যা মুখ দিয়ে কখনো বলার সাহস হবে না। একদিন ওরা পড়া শেখেনি। সেদিন ভয়ে তার জ্বর চলে এসেছে। কিছুতেই আজ অর্ঘ্যের কাছে পড়তে বসবে না। কিন্তু অর্ঘ্য এত বেশি নিয়মতান্ত্রিক ছিল যে রেগুলার পড়াতে আসে, একদিনও মিস করে না। ওরা সকাল থেকেই কাজ ছিল খুব। তারপর ওরার মা সাবিরা বললেন, ঠিক আছে, আজ পড়তে হবে না, কিন্তু একটা শর্ত, তুই সব পড়া আজকেই মুখস্থ করে আমার কাছে দিবি। যদি এটা করতে পারিস তাহলে আমি অর্ঘ্যকে আসতে নিষেধ করব। ওরা খুশি মনে রাজি হলো। মায়ের কাছে পড়া দেওয়া কোনো ব্যাপারই না। অর্ঘ্য স্যারের সামনে গেলেই সে ভয়ে পড়া ভুলে যায়। সকাল থেকে বসে সব পড়া মুখস্থ করলো ওরা। সাবিরা সন্তুষ্ট হলেন। অর্ঘ্যকে বলা হলো ওরা অসুস্থ, তাই বিকেলে পড়াতে আসার দরকার নেই। কিন্তু অর্ঘ্য হলো নাসুরবান্দা। সে রাত 10টা বাজে এসে উপস্থিত হলো 1 কেজি করের বেদানা, আপেল আর কমলা নিয়ে। অসুস্থ ছাত্রীকে দেখতে আসা। স্যারের এমন সিরিয়াসনেস দেখে সাবিরা ভীষণ খুশি হলেন। অর্ঘ্যকে ডিনার করে যেতে বললেন, কিন্তু ওরা মোটেও খুশি হতে পারেনি। সাবিরা তাকে তখনই পড়তে পাঠিয়েছেন, কারণ সে সুস্থই ছিল। সাবিরা বললেন, ছেলেরা যখন এত কষ্ট করে এসেছে, তুই বরং পড়তে বসে যা। কাদো কাদো মুখে রাত 10টা বাজে ওরাকে পড়তে বসতে হলো। সে পড়ছিল আর কাঁদছিল। অর্ঘ্যের সামনে কাদার সাহস নেই বলে এক হাতে মুখ ঢেকে কাঁদছিল। সেদিন যেন কান্না বাদ মানছিল না তার। খুব রাগ হচ্ছিল। পড়ালেখার খাতা পর্যন্ত ভিজে যেতে লাগলো কান্নায়। অর্ঘ্য হঠাৎ বিষয়টি লক্ষ্য করল। অরার দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, ওরা এদিকে তাকাও। অরার হাত কাঁপাকাঁপি শুরু হলো। কান্না থামার বদলে আরো বৃদ্ধি পেল। অর্ঘ্য অধৈর্য হয়ে অরার হাত থেকে কলম আর খাতা ছিনিয়ে নিল। অরা ভয়ে গুটিয়ে গেল।
কাঁদতে লাগলো ফুপিয়ে। অর্ঘ অরার মুখ ধরে নিজের দিকে ঘুরিয়ে প্রশ্ন করলো, কি সমস্যা তোমার? অরা মাথা নিচু করে রাখলো। কান্নার দমকে তার শরীর কাঁপছিল। নাক টেনে বলল, কিছু না। বলে আবার কান্না শুরু। অর্ঘ বিষয় নিয়ে বলল, কিছু না হলে কাঁদছো কেন? আমি কি তোমাকে মেরেছি? না। বকেছি? না। তাহলে তুমি কাঁদছো কেন? আপনি আমাকে পড়াতে এসেছেন তাই কাঁদছি, কারণ আপনাকে আমি একদম পছন্দ করি না। মুখ থেকে ছিটকে কথাগুলো বেরিয়ে যাওয়ার পর অরা সম্ভিত ফিরল। সঙ্গে সঙ্গে সে নিজের মুখ চেপে ধরল। এই কথাগুলো সে মনে মনে না বলে মুখ দিয়ে উচ্চারণ করেছে। কি সর্বনাশ! অর্ঘ কয়েক পল বিষয় নিয়ে তাকিয়ে রইল। অরা ঢুক গিলে অনেক কষ্টে উচ্চারণ করলো। হঠাৎ ফুস করে একটি দীর্ঘশ্বাস ত্যাগ করলো অর্ঘ। সে বলল, সরি বলার প্রয়োজন নেই। কাল থেকে আমি আর আসবো না। আজকের পড়াটা শেষ করো। অরা স্তব্ধ হয়ে গেল অর্ঘের উত্তর শুনে। ব্যাপারটা তার বোধগম্য হচ্ছিল না। অর্ঘ গণিত বই হাতে নিল। কিছুই যেন হয়নি। এমন ঢং নিয়ে অরাকে অ্যালজেব্রা বোঝাতে লাগলো। একটু পর অরা খুব অপরাধী কণ্ঠে বলল, এই ঘটনার কিছু মাকে বলবেন না প্লিজ, তাহলে মা খুব রাগ করবে। ঠিক আছে, বলবো না। অর্ঘ সামান্য হাসল। অরা ওই প্রথম তার স্যারকে হাসতে দেখেছিল। সে প্রথমে বিশ্বাসই করতে পারেনি, কিন্তু সেদিনের পর থেকে অর্ঘ সত্যি সত্যি অরাকে আর কোনোদিন পড়াতে আসেনি। সাবিরা হঠাৎ পড়ানো বন্ধ করার বিষয়টি নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছিল। এমন না বলে কোয়েত চলে যাওয়ার ছেলে তো অর্ঘ নয়। চলতি মাসের বেতনটা পর্যন্ত নেয়নি সে। হুট করেই নিরুদ্দেশ, ফোনটাও বন্ধ। সাবিরা বেশ কিছুদিন অপেক্ষা করলেন। এমন ভালো টিচার সচরাচর পাওয়া যায় না বলে ছেলেটার জন্য তার ভীষণ আফসোস হলো। তারপর তিনি অরাকে স্কুলের কোচিংয়ে ভর্তি করে দিলেন, যদিও তার কোনো প্রয়োজন ছিল না। অর্ঘ অরার সিলেবাসের সব টপিক খুব যত্নের সাথে শেষ করে দিয়ে গেছিল। সে বছর অরা জিএসসিতে খুবই ভালো রেজাল্ট করে। আস্তে আস্তে কেটেছে 7 বছর। অরা কখনো ভাবেনি এত বছর পর সে একই মানুষটির সাথে তার আবারও দেখা হবে। নতুন করে মন আবারও উদাস হবে। মানুষটি এখন আর তার শিক্ষক নয়, বরং তার জীবনসঙ্গী। এই মানুষটির সঙ্গে বাকি জীবন কাটানোর চিন্তা করে শিউরে উঠল অরা। বাড়িতে সাজ সাজ রব। সামিরের ফুপু, খালা, মামিরা এসেছে অরাকে দেখতে। নীলিমা অরাকে বললেন গোসল করে তৈরি হয়ে যেতে। একটি গোলাপি জামদানি বের করে দিলেন। অরা গোসলের পর সেই শাড়িটা পরলো। অন্তিতাকে মেকআপ করে দিয়েছে। মেয়েটার সাজগোজের হাত ভালো। মেকআপ করার পর অরা নিজেকে চিনতেই পারছিল না। সামিয়া মুখে হাত দিয়ে বলল, তোমাকে দেখতে এত সুন্দর লাগছে ভাবি, ভাইয়া আজ দেখলে তো একদম ফিট হয়ে যাবে। অরার মুখ শুকিয়ে গেল। অস্বস্তিতে শরীর কুটকুট করতে লাগলো। সামিরের পরিচয় জানার পর থেকে তাকে নিয়ে উল্টাপাল্টা কল্পনাও আর আসছে না মনে। যাকে একসময় স্যার বলে ডাকতো, তাকে নিয়ে এসব কিভাবে চিন্তা করা যায়? ছি, ওরা কোনোভাবেই মানতে পারছে না যে মানুষটি তার স্বামী। স্বামীর যে অর্ঘ, এই ব্যাপারটি না জানলে বোধহয় এত অস্বস্তি লাগতো না। এখন জানার পর সবকিছু কেমন অদ্ভুত লাগছে। এরকম কঠিন পরিস্থিতি কারো জীবনে না আসুক। রাত 12টার আগ পর্যন্ত একবারও সামিরের সাথে অরার দেখা হয়নি। 12টার পর সামিয়া, অন্তি আর রিমা অরাকে বাসর ঘরে নিয়ে এলো। রিমা সামিরের কাজিন হয়। 3 জন 3 দিক থেকে অরাকে ঘিরে আছে। অরার একবার মন চাইলেও ছোটে কোথাও পালিয়ে যায়, কিন্তু সেই সুযোগ নেই। তাকে বাসর ঘর নামক মরণকূপে ঢুকতেই হবে। বিছানার চাদরটি লাল আর সাদার মিশেলে তৈরি। ঘর সাজানো হয়েছে গোলাপ আর রজনীগন্ধা দিয়ে। এত কিছু কখন হলো? রিমা ঘরে ঢুকে অবাক হয়ে বলল, ওয়াও, কি সুন্দর তাই না ভাবি, তোমার পছন্দ হয়েছে? ওরা খুব জোরে শ্বাস নিল। ফুলের সৌরভটাও বিষাক্ত লাগছে। অস্বস্তি মিশে আসছে বাতাসে। দম বন্ধ লাগছে। অন্তি ওরার ডান হাতটা জড়িয়ে ধরে রেখেছিল। সে লক্ষ্য করলো ওরার আঙুলগুলো কাঁপছে। সে হাঁপানি রোগীর মতো বড় বড় নিঃশ্বাস ফেলছে। অন্তি সামিয়ার দিকে চেয়ে বলল, দেখ অবস্থা, মেয়ে তো কাঁপছে। সামিয়া ফিসফিস করে বলল, ভয় পাচ্ছ নাকি ভাবি? ওরা হাসার চেষ্টা করলো, একটু সহজ হতে পারছে না। অন্তি হেসে বলল, ভয় তো পাবেই, প্রথম রাত না। আমি অবশ্য ভেবেছিলাম স্বামীর ট্রেনেই অর্ধেক কাজ সেরে ফেলেছে, কিন্তু অরার রিয়াকশন দেখে তো মনে হচ্ছে কিছুই হয়নি। সে একদম আনাড়ি।
কথা শুনে কান গরম হয়ে গেল অরার। অন্তি তখন থেকে তাকে জ্বালানোর জন্য আজে বাজে বলে যাচ্ছে। মেয়েটার মুখে কোনো লাগাম নেই। এসব শুনে অরার লজ্জা তো হলোই না, বরং রাগে অস্থির লাগলো। এই মেয়েটির সাথে রূপার বেশ মিল, সে এখানে থাকলে অন্তির সাথে ভালো জমতো। রূপা অরার বেস্ট ফ্রেন্ড। প্রতিটি ইমপ্রোভার্ট মেয়ের একটি এক্সট্রোভার্ট বেস্ট ফ্রেন্ড থাকতে হয়, যে পক পক করে সারাদিন কথা বলে মাথা ধরিয়ে দেয়। রূপা ঠিক সেই ধরনের মেয়ে। এই মুহূর্তে অরার রূপার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছে। রিমা বলল, ঠিক এই সময় একটা অপ্রত্যাশিত কাণ্ড হলো। ওরা হর হর করে বমি ছেড়ে দিল। অতিরিক্ত নার্ভাসনেসের কারণে সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়া করেনি সে, তাই গ্যাস্ট্রিকে এই অবস্থা। সামিয়া আর অন্তিতাকে দ্রুত বাথরুমে নিয়ে গেল। সামিয়া বলল, নতুন শাড়ি তো নোংরা হয়ে গেছে, এবার কি হবে আপু? অন্তি বলল, কি আর হবে, শাড়ি বদলাতে হবে। রিমা প্রশ্ন করল। অন্তি নিষেধ করে দিল, দরকার নেই, এখন আর শাড়ি পরিয়ে ওকে অস্থির বানাতে হবে না। মেয়েটার এমনিও শরীর খারাপ, একটা সুতির সালোয়ার কামিজ নিয়ে আয়। অন্তির কথা শুনে ওরা কিছুটা স্বস্তি পেল। তার শাড়ি বদলানো হলো। সামিয়া অরার ব্যাগতিক অবস্থা দেখে মায়ের কাছে ছুটে গেল। বিচলিত হয়ে মাকে জানালো, ভাবির শরীর ভালো নেই মা, বমি করে সব ভাসিয়েছে। বলিস কি? নীলিমা হন্তদন্ত হয়ে ছুটে এলেন অরাকে দেখতে। সামিয়ার ঘরে শুয়ে আছে ওরা। অন্তি বলল, আন্টি, ওর তো গা কাঁপিয়ে জ্বর আসছে। নীলিমা তাড়াহুড়ো করে বললেন, রিমা, সামিয়া, দ্রুত অর্ঘ্যকে ডেকে আন। ওরা সাথে সাথেই বাধা দিল। না, যেও না, কাউকে ডাকতে হবে না। নীলিমা ওরার গা স্পর্শ করে অস্থির কণ্ঠে বললেন, কিন্তু তোমার শরীর তো খুব খারাপ মা। আমি ঠিক হয়ে যাব। প্যারাসিটামল আছে? সামিয়া বলল, আছে, দাদির ঔষধের বাক্সে পাওয়া যাবে। নীলিমা বললেন, তাহলে দ্রুত নিয়ে আয়। প্যারাসিটামল খেয়ে ওরা ঘুমিয়ে পড়ল। তার ঘুম ভাঙল সকাল 10টায়। ঘুমের মাঝে একবার সে অনুভব করলো কেউ বুঝি ওর পাশে বসে আছে, তার হাতটা ধরেছে। কপালে কারো ঠোঁটের স্পর্শ সে পেল। চোখের পাতা ভারী লাগার কারণে ওরা তাকাতে পারছে না। খুব কষ্টে একবার তাকালো, তখন দেখলো সম্পূর্ণ ঘর ফাঁকা, কিন্তু দরজার পাশের পর্দাটা নড়ছে। ওরা বিভ্রান্ত বোধ করলো, সত্যি কি কেউ এসেছে নাকি স্বপ্ন। রাতের ঘটনা বাড়ির সবাই জানলেও ফুলবানু বেগমকে কিছু জানানো হয়নি। সামিরের দাদি ফুলবানু বেগম অতিরিক্ত মেজাজের জন্য তাকে সবাই একটু এড়িয়ে চলে। তিনি সামান্য ঘটনা নিয়ে লঙ্কা কাণ্ড বাঁধাতে দেরি করেন না। তার একজন ব্যক্তিগত গোয়েন্দাও আছে এই বাড়িতে। ফিরোজা বুয়ার প্রধান কাজ হলো প্রতিদিন সকালে বাড়িতে এসে সবার খোঁজ খবর নেওয়া, তারপর গুরুত্বপূর্ণ খবরগুলো ফুলবানু বেগমের কানে চালান করা। এই জন্য সে প্রতি সপ্তাহে কিছু বকশিস পায়। গত রাতের ঘটনা ফিরোজাই সকালে চা দিতে এসে ফুলবানুকে জানিয়েছেন। ফুলবানু সব শুনে চেঁচামেচি করতে লাগলেন, নীলু, ও নীলু, এখনই আমার ঘরে আসো। নীলু। নীলিমা তার শাশুড়িকে বেশ ভয় পান। হন্তদন্ত হয়ে ছুটে দরজার কাছে এসে বললেন, ডেকেছেন আম্মা? ফুলবানু তেজ নিয়ে বললেন, কাল রাতে কি হয়েছিল? আমারে কেউ কিছু কইল না কেন? কি হয়েছে আম্মা? নতুন বউ নাকি বাসর ঘরে ঢুইকা জ্বরে ফিট হইয়া পড়ছে। নীলিমা কড়া দৃষ্টিতে ফিরোজা বুয়ার দিকে চাইল। মাথা নিচু করে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল ফিরোজা। নীলিমা নরম সুরে শাশুড়িকে বোঝালেন, আম্মা, আসলে মেয়েটা কাল অনেক দূর থেকে জার্নি করে এসেছে, সারাদিন ঠিকভাবে খাওয়া দাওয়া করেনি। হঠাৎ একটা অপরিচিত জায়গায়, তাই হয়তো এমন অবস্থা। বাসর কি আমাদের হয় নাই? আমরা কি স্বামীর ঘরে যাই নাই? এমন নাটক তো জীবনেও দেখি নাই। বাসর ঘরে ঢোকার আগেই মায়া বমি কইরা অস্থির, এটা কেমন ঢং? আমার কাছে তো মায়ার হাব ভাব সুবিধার লাগতেছে না। ডাকো তারে, আমি কথা বলবো। বাদ দিন না মা, এখনো ঘুমাচ্ছে। সকাল কয়টা বাজে? এই সময় কিসের ঘুম? ঘরে বউ আনছো নাকি নবাব জাতি? ঘুম থেকে ওরা উইঠা আমার কাছে পাঠাও, আমি জিগামো বাপ্পা ওরে শিখাইছে কি। বড় নাতি এই মায়ারে কিছু না বুঝে বিয়া করাই আনছে। ও একটা ভুল করছে, তোমরাও সেই ভুল মাইনা নিছো। এই মায়ার সম্পর্কে কতদূর জানি আমরা, তার আগেই বিয়ার কেন ভাঙছে সেটাও তো জানি না। বিয়ে তো ছেলেপক্ষ ভাঙেনি, মেয়ে পক্ষই ভেঙেছে।
ওরার বাবা জানতে পেরেছেন ছেলের মধ্যে নাকি বিরাট সমস্যা আছে, এজন্যই বিয়ে ভেঙে দিয়েছেন। ফুলবানু মুখ বাঁকা করে বললেন, এইসব ভংসং তোমাদের বোঝানো হয়েছে, আসল কাহিনী অন্য। আমরা তো ওইখানে ছিলাম না, তাই কিচ্ছু জানি না। বড় নাতিরে এক্ষুনি ডাকো, ওর সাথে আমার জরুরি কথা আছে। নীলিমার আত্মা শুকিয়ে গেল। সামির এসব শুনলে এখন আরেকটা কেলেঙ্কারি বাঁধবে। তিনি ব্যাপারটা পাশ কাটানোর উদ্দেশ্যে বললেন, অর্ঘ্য তো নেই আম্মা। নীলিমা এই কথা বলা মাত্রই সামির ভিতরে ঢুকলো। সে বাড়ি থেকে বের হওয়ার আগে প্রায় দাদির ঘরে এসে একবার দেখা করে যায়। নীলিমার মুখ চুপসে গেল ছেলেকে দেখে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সামিরকে কেন এই সময় আসতে হবে? সামির হাসি মুখে জিজ্ঞেস করলো, দাদি কেমন আছো? ফুলবানু দরাজ গলায় বলে উঠলেন, কেমন আর থাকবো, আশেপাশে যা ঘুরতেছে। কি হয়েছে? সামির ভ্রু কুঞ্চিত করল। ফুলবানু চোখ বড় বড় করে শুধালেন, শুনলাম তোর বউ নাকি বাসরের আগেই পোয়াতি হইয়া গেছে, বমি কইরা ঘর বাসাইছে। সামির হতভম্ব দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। মুহূর্তেই চোখ মুখ লাল হয়ে উঠল তার। নীলিমা কাছে এসে সামিরের হাত ধরে বললেন, আমার মাথা ঠিক নেই, রাতের ঔষধটা খায়নি মনে হয়, এই জন্যই এমন আবল তাবল বকছে। বাইরে চল বাবা। নীলিমা টেনেও ছেলেকে বাইরে নিতে পারলেন না। পাথরের মতো শক্ত মুখ করে দাঁড়িয়ে আছে সামির। ফুলবানু এক নিঃশ্বাসে আজে বাজে কথা বলেই চলেছেন। নীলিমার মুখ কাঁপছে। সামির শীতল গলায় বলল, দাদি তোমার কি মাথা ঠিক আছে? যার নামে তুমি বাজে কথা বলছো সে আমার বউ হয়, এটা কি তুমি ভুলে গেছো? খবরদার আর একটাও নোংরা কথা বলবে না। ফুলবানু চেঁচিয়ে উঠলেন, কি করবি, আমারে ঘরে বাইর করে দিবি? আগে তোর বইটা বাইর কর। বিয়ার আগে পেট বাঁধানো নডি কখনো ভালো হইব না। সামিরের চেহারার রং পাল্টাতে শুরু করেছে। নীলিমা ভয়ে অস্থির। মিনতি স্বরে বললেন, আল্লাহর দোহাই লাগে মা, আপনি চুপ করুন, কেউ শুনলে কি ভাববে? জোর করে ছেলেকে বাইরে নিয়ে এলেন নীলিমা। সামির ক্রোধে উন্মুক্ত থমথমে কণ্ঠে বলল, দাদিকে চুপ করাও আম্মু, না হলে কিন্তু আমি চুপ থাকবো না। ওরা এসব শুনলে কি হবে? শুনবে না, আমি সামলাচ্ছি আম্মাকে। দাদি যেন কোনোভাবেই ওরার কাছে না যায় আম্মু। যাবে না। সুমন সাহেব লিভিং রুমে ঢুকলেন। সামিরকে অত্যন্ত রূঢ় মেজাজ নিয়ে বের হতে দেখা গেল। সুমন সাহেব প্রশ্ন করল, কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার কেন? নীলিমার স্বামীকে সম্পূর্ণ ঘটনা জানালেন। এসব শুনে দীর্ঘশ্বাস ত্যাগ করলেন সুমন। এই বাড়িতে এগুলো নতুন কিছু না, বরং গতকাল পর্যন্ত যে পরিবেশ ঠান্ডা ছিল এটা ভেবেই তিনি অবাক হয়েছেন। ওরা বিছানায় বসে আছে চুপচাপ। সে কি করবে বুঝতে পারছে না। গতরাতের ঘটনার জন্য তার কারো সামনে যেতেও অস্বস্তি লাগছে। সে পারলে সারাদিন এই ঘরেই বসে থাকতো, কিন্তু সেটা নিশ্চয়ই সম্ভব না। বিছানা থেকে নেমে আয়নার কাছে এসে দাঁড়ালো ওরা। তার চোখ ফুলে আছে, এলোমেলো চুল, দেখতে খুব অদ্ভুত লাগছে। আচ্ছা, সে কি আসলেই খুব অদ্ভুত মেয়ে? পৃথিবীতে এর আগে কোনো নববধূ কি তার মতো বাসর ঘরে ঢুকে অসুস্থ হয়ে পড়েছে? যদি সামিরের সাথে বিয়ে না হয়ে বাবার ঠিক করা পাত্র আতিকের সাথে তার বিয়েটা হতো, তাহলেও কি এভাবে অসুস্থ হয়ে পড়তো সে? নিশ্চয় না। ভাবি, গুড মর্নিং। সামিয়ার উত্তেজনা মিশ্রিত কণ্ঠ ভেসে এলো। ওরা পিছনে ঘুরেই দেখলো সামিয়া হাসছে। হাতে থালা ভর্তি রুটি, মাংস আর মিষ্টি, অন্য হাতে ঠান্ডা শরবতের গ্লাস। খাবারগুলো নিজের পড়ার টেবিলে রাখতে রাখতে বলল, এখন শরীর কেমন লাগছে ভাবি? ওরা মাথা নিচু করে জানালো, ভালো। তুমি তো একদম ভয় পাইয়ে দিয়েছিলে আমাদেরকে। সরি। সামিয়া হাসলো। জানালার কাছে গিয়ে পর্দাগুলো সরাতে সরাতে বলল, সরিটা ভাইয়াকে বলা উচিত। সারা রাত তোমাকে নিয়ে দুশ্চিন্তা করেছে আমার বেচারা ভাইয়াটা, এতটুকুও ঘুমায়নি জানো। ওরা অবাক দৃষ্টিতে তাকালো। সামিয়া বলল, মা বলেছিল তোমাকে ভাইয়ার ঘরে শিফট করতে, কিন্তু ভাইয়া রাজি হয়নি। ওই ঘরে গিয়েই তো তুমি বমি করেছিলে। ভাইয়া ফিরোজা খালাকে দিয়ে সকালেই ঘর পরিষ্কার করিয়েছে। তার ধারণা এয়ার ফ্রেশনারের গন্ধটা তোমার সহ্য হয়নি। ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস রাতে তাকে সামিরের ঘরে শিফট করা হয়নি। সকালে উঠে যদি সে দেখতো সামিরের পাশে শুয়ে আসছে তাহলে কেমন হতো ভেবেই গা শিরশির করছে।
আল্লাহ বাঁচিয়েছেন। সামিয়া বলল, খেতে এসো ভাবি, মা তোমার জন্য নাস্তা পাঠিয়ে দিয়েছে। একটু পরে খাই। সামিয়া শাসনের সুরে বলল, হুম, এখনই খেতে হবে। ভাইয়া বলেছে ঘুম থেকে উঠলেই আগে তোমাকে নাস্তা খাওয়াতে, তারপর ভাইয়াকে ইনফর্ম করতে। ও, ওরা অনিচ্ছায় খেতে বসলো। একটু খেতেই তার মনে হলো পেট ভরে গেছে, অথচ সামিয়া জোর করে সব খাওয়ালো। ওরা এক পর্যায়ে বলল, সামি একটা কথা বলবো? বলো। আজ রাতে কি আমি তোমার সাথে এই ঘরে থাকতে পারি, যদি তোমার অসুবিধা না হয়? অসুবিধে নেই, মা বলেছে বৌভাতের আগ পর্যন্ত তুমি আমার সাথেই থাকবে। সত্যি? ওরা হেসে উঠল। সামিয়া একটা ঔষধ এগিয়ে দিল। এটা কি? ভাইয়া বলেছে ব্রেকফাস্টের পর তোমাকে এই ঔষধটা খাইয়ে দিতে। ওরা জোরপূর্বক হেসে ঔষধ হাতে নিল। তার বিরক্ত লাগছে। সে কোনো বাচ্চা নাকি? লোকটা এমন ভাব করছে যেন ওরা তার বিয়ে করা বউ। উফ, ওরা তো আসলে তার বিয়ে করা বউ। কি অসহ্য ব্যাপার। ওরা তার ফোন হাতে নিল। রূপাকে একটা ফোন করা দরকার। এখানে আসার পর থেকে তো একবারও কথা হয়নি। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ হলো ফোন। ওরা টু শব্দটি করার আগেই উপরি গালিগালা শুরু হলো। প্রত্যেকটি বাক্যের শেষে একবার হলেও শালি শব্দটি উচ্চারিত হচ্ছে। ওরা চোখ মুখ কুঁচকে বলল, তোমার গালাগালের রেলগাড়ি কি বন্ধ হয়েছে? তাহলে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতাম। দরকারে আমার কথা মনে পড়লো তোর? হারামজাদি, বর পেয়ে দুই নিয়ে ভুলে গেছিস শালি। তুই আর শুধরালি না। হুদায় শুধরাবো কেন বল? বল কাহিনী কি? ওরা উদাস গলায় বলল, মনে আছে তোকে আমি প্রায়ই একজনের বিষয় বলতাম। ক্লাস 8-এ থাকতে আমার একটা স্যার ছিল, চশমাওয়ালা রাগী। হ্যাঁ মনে আছে, কিন্তু হঠাৎ ওই শালার কথা কেন? তুই কি এখনো মিস করিস বলটাকে? তোর হাজবেন্ড এই কথা জানে? হারামি, তোর বরের নাম্বার দে, তার কাছে এখনই নালিশ জানাতে হবে। ওরা বিরক্ত কণ্ঠে বলল, আহা, আগে শুনবি তো আমার পুরো কথাটা। ওনার নাম ছিল অর্ঘ্য, আর আমার বরের নাম সামির। বিয়ের দিন আমি ওনাকে দেখিনি, বিদায়ের সময় একেবারে দেখেছিলাম। তখনই আমার মাথা ঘুরে উঠলো। একদম অর্ঘ্য স্যারের মতো চেহারা। এটাই স্বাভাবিক, সারাক্ষণ ওই শালার কথা চিন্তা করলে তো সব জায়গায় ওই শালাকেই দেখবি। যেমন আমার পছন্দ রণবীর কাপুর, বিয়ের দিন বরের জায়গায় বর না দেখে আমিও বোধহয় শালা রণবীর কাপুরকেই দেখবো। তুই আমার কথা বুঝতে পারছিস না। শোন, আগে শ্বশুরবাড়িতে আসার পর দেখি শাশুড়ি ওনাকে অর্ঘ্য নামে ডাকছে। তারপর আমি ওদের বাড়িতে অর্ঘ্য স্যারের ছবিও দেখলাম। ননদকে ছবিটির ব্যাপারে জিজ্ঞেস করতেই সে বলল এটা সামিরের ছোটবেলার ছবি। কি? রূপা রীতিমতো আটকে উঠল। ওরা অসহায় কণ্ঠে বলল, আমিও তোর মতো ঠিক এইভাবেই আটকে উঠেছিলাম। আমার জ্বর চলে এসেছে। এই কথায় জ্বর আসার কি হলো বুঝলাম না। এটা তো খুব আনন্দের ব্যাপার। আমার পাগল ডান্স দিতে ইচ্ছে করছে। এখানে তুই আনন্দ কোথায় পেলি? আমার তো ভয় লাগছে। ভয় লাগবে কেন শালি? তোকে কি উনি কামড়াচ্ছে? ছি, কামড়াবে কেন? ওরা অর্ঘ্য স্যারকে যে তুই মনে মনে ভালোবাসিস, এটা কি এখনো বুঝতে পারিসনি? কাঁথি কারে নিচে থাপ্পড় খেলি সব ঠিক হয়ে যাবে তোর। ফালতু কথা বলবি না একদম। আমি ওনাকে কেন ভালোবাসতে যাব? উনি আমার স্যার হয়। কিন্তু এখন তোর সে সাইয়া, স্যার থেকে সাইয়া। এইটাই তো আমি মানতে পারছি না। আচ্ছা, আমি না হয় ওনাকে না চিনে বিয়ে করেছি, কিন্তু উনি তো আমাকে চেনেন। তাহলে কেন বিয়ে করলেন? উনি কি আমার উপর প্রতিশোধ নিতে চান? প্রতিশোধ কেন নিবি? তোর উপর অত্যাচার করেছে নাকি? তোকে দিয়ে কি দিনরাত কামলা খাটাচ্ছে? বাসরাতে কি তোকে ঘর থেকে বের করে দিয়েছে? না, কিন্তু বাসর রাতে আমি বমি করে ঘর ভাসিয়ে দিয়েছি। আমার জ্বর এসে গেছে, তারপর ননদের ঘরে ঘুমিয়েছি। তাই এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি। রূপা এই কথা শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়ল। মাই গড, এসব একমাত্র তোর দ্বারাই সম্ভব। এমনি এমনি কি তোকে আমি মেকাবতী ডাকি? রূপা, আমি এখন কি করব? কুচু গাছের তলায় ফাঁসি দিয়ে মরে যা শালি। সকাল 8টা, সূর্যের তেজ মসৃণ, চারদিকে ঠান্ডা হাওয়া বইছে। কাল বাড়িতে বড় অনুষ্ঠান। সামির আর অরার বউ ভাত। সন্ধ্যার মধ্যেই অরার বাড়ির লোক চলে আসবে।
রান্না বান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে, রমরমা আয়োজন চলছে। ওরা দ্রুত গোসল সেরে নিয়েছে। সামির ছাদে প্রস্রাব করছিল, এটা তার পুরনো অভ্যাস। হঠাৎ ঘাম মুছে পেছনে ঘুরতেই একটি বিস্ময়কর দৃশ্য দেখল। ঠিক ছাদের বিপরীত পাশে দাঁড়িয়ে ওরা তোয়ালেতে ভেজা চুল মুছছে। সূর্যরশ্মির প্রতিফলনে তার চেহারা দেখা যাচ্ছে না, তাই স্বভাবতই সামিরের দৃষ্টি চড়ে গেল অরার ছিপছিপে শরীরের দিকে। শাড়ির আঁচল পেটের কাছে এসে উধাও হয়ে গেছে। চন্দন রঙা মসৃণ পেট স্নিগ্ধ দেখাচ্ছে। শরীর ঝাঁকিয়ে চুল মোছার কারণে সেই মসৃণতায় একটি আশ্চর্য সুন্দর ঢেউ খেলা করছে। সামির তার ব্যাহা দৃষ্টিকে সংযোগ করতে পারল না, হয়তো চেষ্টাই করলো না। অপলক সে তাকিয়ে রইল। হঠাৎ তাদের চোখাচোখি হলো। সামিরকে এইভাবে চেয়ে থাকতে দেখে ওরা অস্বস্তিতে সোজা হয়ে দাঁড়ালো। তড়িঘড়ি করে শাড়ির আঁচল ঠিক করলো। সামির তখন সঙ্গে সঙ্গে অন্যদিকে ঘুরে গেছে, কিন্তু এতে ওরার লজ্জা কাটল না। সে কোনো মতে ছাদ থেকে বেরিয়ে এলো দ্রুত পদে। তার অবস্থা দেখে সামির অবাক। মনের ভুলেও কি সে এমন কিছু করেছে যার জন্য ওরার মনে তার প্রতি আতঙ্ক তৈরি হয়েছে? কিন্তু সামিরের তো তেমন কিছু মনে পড়ে না। নিচে নামতেই ওরা চমকে গেল। রূপা ছুটে এসে তাকে জড়িয়ে ধরেছে। ওরা উৎফুল্ল কণ্ঠে বলল, রূপা তুই এত দ্রুত আসবি বলিসনি কেন? তোর বৌভাতে আমি আসবো না? কাল রাতেই ট্রেনে উঠে গেছিলাম, তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি। ওরার খুশিতে কান্না পেয়ে যাচ্ছে। সে রূপাকে আবার জড়িয়ে ধরল। রূপা ফিসফিসিয়ে বলল, তোর আতঙ্ক কোথায়? আমার আতঙ্ক মানে তোর পর আর কি। জানি না। ফুলবানু তার নিজস্ব রুম থেকে হাঁক ছাড়লেন। নীলু, ও নীলু। জি আম্মা, কিছু বলবেন? নীলিমা ঘরমাক্ত দেহে রান্নাঘর থেকে ছুটে এসেছেন। ফুলবানুর মুখ কুঁচকে বললেন, নতুন বউরে দেখলাম একটা পোলার সাথে জড়াজড়ি করতেছে। ওই পোলা কেডা? এসব কি ধরনের কথা আম্মা? ছি, যাকে আপনি দেখেছেন সে রূপা, অরার বান্ধবী, চট্টগ্রাম থেকে এসেছে। কি বললা? ওইটা মাইয়া? পোলাদের মতো চুল ছোট কে? প্যান্ট শার্ট পরছে কে? তার কে মাথায় আক্কেল নেই? ডাকো তারে, আমি তার সাথে দুইটা কথা বলবো। আপনি আবার ওর সাথে কি কথা বলবেন আম্মা? কি বলবো সেটা আমি বুঝবো, তুমি তারে ডাকো। নীলিমা ঘর থেকে বের হয়ে এলো, আবার রান্নাঘরে ঢুকলেন। অনেক কাজ পড়ে আছে তার। শাশুড়ির সাথে তর্ক করার সময় নেই। সামির তার ঘরে বসে আছে কম্পিউটারের সামনে। তার চুল অর্ধ ভেজা, কিছুক্ষণ আগেই গোসল সেরেছে। বাইরে থেকে রূপা তাকে দেখে বলল, তাহলে একটু লাইন মারা যেত। আছে তো একজন, সায়ান। তুই ফাজলামিটা একটু বন্ধ করবি রূপা, আমার ভালো লাগছে না। ফিরোজা বুয়া ডিশে চা নিয়ে সামিরের ঘরের দিকে যাচ্ছে। রূপা তাকে থামিয়ে বলল, দাঁড়ান খালা দাঁড়ান, এই চা কি আমার জিজা ভাইয়ের জন্য? ও আচ্ছা, তাহলে আপনি চলে যান, আপনার বড় বাবাকে চা দিবে তার বউ। ফিরোজা একবার অরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তারপর চলে গেল। ওরা অগ্নির দৃষ্টি নিক্ষেপ করে বলল, অসম্ভব, আমি ভুলেও ওই ঘরে যাব না। তুই অবশ্যই যাবি, শুধু যে যাবি তা না, মিষ্টি করে বলবি, জান গো তোমার চা নাও। কি, তোর কি মাথা খারাপ? না, এখনো হয়নি, কিন্তু তুই কথা না শুনলে আমার মাথা খারাপ হবে। আমি যেভাবে এসেছিলাম সেভাবে ট্রেনে উঠে বাড়ি চলে যাব, সেটা কি তুই চাস? প্লিজ রূপা, তুই আমাকে ছাদ থেকে ঝাঁপ দিতে বল, সেটাও আমি পারবো, কিন্তু এই কাজ আমি পারবো না। তোকে পারতেই হবে, না হলে আমি সত্যিই চলে যাব। আমাকে তুই চিনিস। রূপা কঠিন মুখে চেয়ে আছে। অরার দৃষ্টিতে অসহায়ত্ব। রূপা যেটা বলে সেটাই করে। একবার রাগ করে অরার সাথে 17 দিন কথা বলেনি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চায়ের ডিশ হাতে নিল অরা। রূপা খুশি হয়ে অরার গালে চুমু দিয়ে বলল, যা সিমরান যা, জিলে আপনি জিন্দগি। অরা মন্থর পায়ে হেঁটে রুমের সামনে গেল। সামিরের মনোযোগ আকর্ষণের চেষ্টায় একটু কাশল। অরাকে ঢুকতে দেখে বিস্মিত হলো সামির। অরা কাপা হাতে চায়ের ডিশ টেবিলের উপর রাখলো, কিন্তু রূপা যেটা শিখিয়ে দিয়েছিল সেটা বলতে পারল না। তার কণ্ঠ জড়িয়ে আসছে, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। সামির চা পেয়ে মৃদু হেসে বলল,
থ্যাঙ্কস। ওরা দাঁড়িয়ে রইল মূর্তির মতো। সামির প্রশ্ন করলো, কিছু বলবে? ওরা দুই পাশে মাথা নেড়ে না বলল। মনে হচ্ছে তুমি কিছু বলতেই এসেছো, বলো, সমস্যা নেই, আমি শুনছি। উফ, কি মুশকিল। একবার পেছনে তাকা ওরা। রূপা কোথাও নেই। অসভ্য মেয়ে তাকে বিপদে ফেলে নিজে পালিয়েছে। ফাজিল, কত ফাজিল। সে 7-5 ভেবে বলল, চায় কি লবণ হয়েছে? মানে চাই লবণ? স্বামীর ভ্রু উঁচু করে তাকালো। সরি, চিনি। নিজের উদ্ভট আচরণের লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো ওরা। সামির হেসে উঠল। বসা থেকে উঠে দাঁড়ালো হঠাৎ। ওরার ধুকবুকানি বৃদ্ধি পাচ্ছে। কি যে হলো ওরা বুঝলো না। সামির ঝুঁকে এসে বলল, আমি মিষ্টি চা খাই না, মিষ্টি টা খাই। কথা বলেই অরার ঠোঁটে টুপ করে চুমু দিয়ে দিল। অরার চোখ আতঙ্কে ঠিকরে বের হয়ে আসার উপক্রম। তার শরীর ইলেকট্রিক গিটারের মতো কাঁপছে। সামির বের হয়ে যাওয়ার সাথে সাথেই রূপা ঢুকল। সিটি বাজিয়ে বলল, ও মাই গড, এটা কি হলো দোস্ত? হি ইজ দ্য হিমেন। পুরাই বাম্পার হিট। ওরা আবছা দৃষ্টিতে রূপার দিকে চাইল। রূপা তাকে ঝাঁকিয়ে বলল, এটাই কি তোদের ফার্স্ট কিস ছিল? বল না, আই এম সো এক্সাইটেড। ওরা শুধু বিড়বিড় করে বলতে পারলো, তুইও দেখেছিস? মানে এটা কল্পনা ছিল না? তারপরেই নিজের জমে যাওয়া শরীরের ভর রূপার উপর চাপিয়ে সংজ্ঞা হারিয়ে ফেলল সে। টেবিল থেকে টিস্যু পেপার নিয়ে ওরা তার ঠোঁট মুছছে। রূপা হালকা ঝুঁকে ফিসফিসিয়ে বলল, টিস্যুতে একটু স্যানিটাইজার লাগিয়ে দিব? ওরা ক্রূর দৃষ্টিতে চেয়ে দুই হাতে ধাক্কা মারল তাকে। রূপা হাসতে হাসতে পড়ে গিয়ে আবার উঠে বসলো। প্রথমবারের চুমু খেয়ে বউ বিস্ময়ে অজ্ঞান। জাস্ট চিন্তা কর। সামিয়া ঘরে প্রবেশ করলো এমন সময়। হাসি খুশি কণ্ঠে বলল, কি করেছে ভাবি যে গিনেস রেকর্ডে নাম লেখাতে হবে? রূপা অতি উৎসাহে বলতে নিল। আরে তুমি জানো? তাকে কথা শেষ করতে দিল না ওরা। দুই হাতে তার মুখ চেপে ধরে বিড়বিড় করে বলল, একটা কথা বললেও মেরে ফেলবো তোকে। রূপা হকচকিয়ে গেল। ওরা এমনি খুব শান্ত, কিন্তু একবার রেগে গেলে ভয়ঙ্কর ব্যাপার হয়। ক্লাস 10-এ থাকতে একটা ছেলে প্রপোজ করায় তাকে সম্পূর্ণ স্কুল মাঠে জুতা নিয়ে ধাওয়া করেছিল। রূপা বলল, আচ্ছা বলবো না কিছু, ছাড় এবার। ওরা ছেড়ে দিতেই রূপা দৌড়ে সামিয়ার কাছে গিয়ে তার পিছনে লুকিয়ে পড়ল। একটা মজার কথা শুনবে সামিয়া? কাউকে বলতে না পারলে আমার পেট গুড়গুড় করছে। ওরা চোখ বড় করে তাকালো, আঙুল উঁচু করে বলল, তুই খালি বলে দেখ, তোর খবর আছে। সামিয়া উত্তেজিত গলায় বলল, প্লিজ আমি শুনতে চাই, আমাকে বলো না কি এমন ব্যাপার? অনেক ইন্টারেস্টিং কিছু মনে হচ্ছে। শুধু ইন্টারেস্টিং না, সুপার ইন্টারেস্টিং। বাইরে এসো বলছি। রূপা সামিয়াকে টেনে বাইরে নিয়ে গেল। ওরা চেঁচিয়ে বলল, তুমি ওর ফালতু কথা শুনবে না সামিয়া, ও একটা মিথ্যুক। রাগ নিয়ে আয়নায় তাকালো ওরা। নিজের মুখটা দেখে আরেকবার ঠোঁট মুছল। তারপর টিস্যুটা ডাস্টবিনে ফেলে দিল। তার মাথা ব্যথা করছে। বড় করে একটা শ্বাস নেওয়ার চেষ্টা করলো। সে শান্ত হতে পারছে না কোনোভাবে। ভুলতে পারছে না ওই মুহূর্তটা, জীবনের প্রথম চুম্বো, তাও এমন একজনের থেকে যাকে সে কোনোদিনও কল্পনাও করেনি। জানলার কাছে এসে দাঁড়াতেই বাইরে সামিরকে দেখা গেল। হাসি মুখে কারো সাথে কথা বলছে সে। ওরা সাথে সাথে জানলা থেকে সরে বিছানায় বসলো। তার হৃদস্পন্দন খুব বেড়ে গেছে। সে জানলা আটকে দিল। সামিয়া সবকিছু শুনে মুখে হাত দিয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তারপর অবাক বিস্ময়ে বলল, ভাইয়া এরকম করেছে? সত্যি আমার একটুও বিশ্বাস হচ্ছে না। তুমি ভিডিও করলে না কেন? রূপা ভারী আফসোস নিয়ে বলল, ইসরে, মাথায় ছিল না একদম। অবশ্য কাজটা এত দ্রুত হয়েছে যে মোবাইল বের করার সময়ই পাইনি। আমি তো রেডি ছিলাম না। ভাবির কি অবস্থা হয়েছে সেটাই আমি ভাবছি। রূপা শব্দ করে হেসে উঠে বলল, ফেন্ট হয়ে গেছিল। ফুলবানু তার ঘর থেকে নিনাদ ছাড়লেন। এমনি মহিষের মতো আওয়াজ কইরা কেডা হাসে? কার গলা এত বড়? ওই মাইয়া, এদিকে আসো। রূপা নিশ্চুপ হয়ে আশেপাশে তাকালো। সামিয়া ভয়ে তটস্থ হয়ে বলল, বাপ রে, দাদি খেপেছে, দ্রুত চলো এখান থেকে। রূপা বলল,
মনে হয় আমাকে ডাকছে। ডাকুক, যাওয়ার দরকার নেই, গেলেই বিপদে পড়বে। আমাদের বাড়ির সবচেয়ে ডেঞ্জারাস সদস্য, সে ডাকলে আমরা কেউ যাই না, বরং লুকাই। রাত 8টায় অরার বাবা মা এসে উপস্থিত হলেন। তাদের কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ল ওরা, যেন কতদিন পর দেখছে। একবার বাবাকে জড়িয়ে ধরে কাঁদে, আরেকবার মাকে জড়িয়ে ধরে হাসে। একদম বাচ্চাদের মতো বাড়ি ফেরার জন্য বায়না শুরু করলো সে। সাবিরা বললেন, অবশ্যই যাবি মা, আমরা তোকে আর জামাইকে নেওয়ার জন্যই তো এসেছি। কথা শুনে অরার মুখ ধক করে নিভে গেল। আবুজের মতো বলতো, ওনাকে সাথে নেওয়ার কি দরকার, আমি একাই যাব প্লিজ। ওর কথা শুনে অবাক হয়ে তাকালেন নীলিমা। ওরা শাশুড়িকে দেখে ভয়ে জড়সড় হয়ে গেল। তিনি যে পেছনেই দাঁড়িয়েছিলেন তা সে আগে খেয়াল করেনি। সাবিরা প্রসঙ্গ কাটাতে অন্য কথা বলতে লাগলেন। রূপাকে অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না, মেয়েটা গেল কই? ওরা তাকে অনেকক্ষণ ধরে খুঁজছে। পরে সামিয়া থেকে জানা গেল রূপা নাকি শপিংয়ে গেছে অর্ডার জন্য গিফট কিনতে। কথা শুনে ওরা রাগ করবে নাকি দুশ্চিন্তা করবে বুঝতে পারলো না। ফোনটাও ধরছে না সে। কোনো বিপদ হলো না কি? সে বাইরে গেছে প্রায় 2 ঘন্টা আগে, এখনো ফিরছে না। এই শহরের কোনো কিছুই তো সে চেনে না, একা কেন গেল? সামিয়া বলল, তুমি চাইলে আমি কাউকে পাঠাতে পারি ওকে খুঁজে আনার জন্য। কাকে পাঠাবে? ছোট ভাইয়া, সে তো ফ্রি আছে। অবশ্য সে সবসময় বেকারই থাকে। অলসটাকে আমি বললে শুনবে না, তুমি গিয়ে বলো তাহলে শুনবে। তুমি ভাবি হও না? আর ইতস্তত লাগছে। এ বাড়িতে আসার পর থেকে শায়ানের সাথে তার তেমন ভালো আলাপ হয়নি। সে এমনিতেই মানুষের সাথে কথা বলতে অস্বচ্ছন্দ বোধ করে। শায়ানের ঘরে তাকে পাওয়া গেল না। সে বাড়ির হলরুমে ডেকোরেশনের কাজে ব্যস্ত। তাই কাল এখানে অনুষ্ঠান হবে, ছবি ভিডিও করা হবে। দেয়ালের কিছু অংশ রং করানোর জন্য লোক এসেছে। শায়ান তাদের সাথে হাত লাগিয়েছে। তাই তার গায়ে পূর্ণ গেঞ্জি, 3/4 প্যান্ট, মাথায় একটা গামছা বাঁধা, মুখের মধ্যে কলম। ওরা গিয়ে বলল, শায়ান ভাই একটু দরকার ছিল। বলো ভাবি, কি দরকার? শায়ান সুন্দর করে হাসলো। তার হাসি দেখে ওরা একটু সহজ হয়ে বলল, আমার ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না, ও নাকি ইস্টার্ন প্লাজায় ছিল, এখনো ফেরেনি। তুমি একটু খুঁজে নিয়ে আসবে? এখানকার কিছু তো চেনে না ভালো করে, ফোনটাও ধরছে না। আচ্ছা ভাবি, নো টেনশন, আমি এক্ষুনি যাচ্ছি। ইস্টার্ন প্লাজা, তাই না? এই অবস্থায় যাবে? শায়ান কাজ ঝাঁকিয়ে বলল, সমস্যা নেই, এসে তো আবার কাজেই লেগে পড়তে হবে। বাই দ্য ওয়ে, আমি তোমার ফ্রেন্ডকে চিনব কিভাবে? আচ্ছা, আমি তোমাকে ওর একটা ছবি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দাও। ওরার উপর একটা ছবি বের করে শায়ানকে দেখাতেই সে চোখ বড় করে বলল, মারাত্মক ব্যাপার। চট্টগ্রামের সব মেয়ে কি সুন্দরী হয় ভাবি? হ্যাঁ, মাশাল্লাহ, তুমি মারাত্মক সুন্দরী। তোমার বান্ধবী তো দ্বিগুণ সুন্দরী। ওরা হেসে ফেলল। শায়ান খুব চমৎকার একটা ছেলে, কত সুন্দর কথা বলে, হাসতে পারে। আর অন্যদিকে তার ভাই যেন আস্ত একটা আতঙ্ক। চিন্তা করেও ওরার শ্বাসরুদ্ধ হয়ে এলো। সাবিরা এক ফাঁকে ওরাকে নির্জনে এনে বকা দেওয়ার উদ্দেশ্যে বললেন, তোর কি সমস্যা ওরা? বলতো, তুই নাকি এখনো জামাইয়ের সাথে স্বাভাবিক হতে পারছিস না? এসব আমি কি শুনছি? মায়ের কথা শুনে ওরা হতভম্ব। বিস্ময়ের স্বরে জানতে চাইল, তোমাকে এসব কে বলেছে মা? ওই মহিলা? একটা চট দিব। ওই মহিলা আবার কি? তোর শাশুড়ি হয়। ওরা মাথা নিচু করে ধমক হজম করলো। সাবিরা শক্ত করে মেয়ের বাহু চেপে ধরে বললেন, আর কে বলেছে? সেটা কোনো বিষয় না, কথাটা তো সত্যি। বাসর রাতে তুই কি কাণ্ড করেছিস সব শুনেছি আমি। আচ্ছা, সেটা না হয় বাদ দিলাম, সুস্থতা অসুস্থতার ব্যাপারে আমাদের হাত নেই, কিন্তু এরপর থেকে তুই নাকি প্রতিদিন সামিয়ার সাথেই ঘুমাচ্ছিস। এসব কি ধরনের কথা? ওরা তীক্ষ্ণ দৃষ্টিতে নিচে তাকিয়ে বলল, আমাকে বলা হয়েছে বৌভাত পর্যন্ত সামিয়ার ঘরে থাকতে, সেটাই করেছি আমি। এখন এটাও কি আমার দোষ? হ্যাঁ, তোরই দোষ। তোর হাবভাব দেখেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। সাবিরা ওরার চিবুক উপরে তুলে বললেন, তুই কি চাইছিস বলতো? 15 বছরের খুকির মতো আচরণ করছিস কেন? তারাকে তো তোর চেয়েও ছোট বয়সেই বিয়ে দেওয়া হয়েছিল, সে তো এমন আচরণ করেনি।
ওরা ছলছল কণ্ঠে অভিযোগ করলো। তারা আপু তার পছন্দের পাত্রকে বিয়ে করেছে, তার জন্য সব স্বাভাবিক ছিল, কিন্তু আমার জন্য সব কিছু অস্বাভাবিক, অস্বস্তিকর। কেন অস্বস্তিকর তোর জন্য? তুমি তো জানতে মা, ওনাকে আমি ছোটবেলা থেকে অপছন্দ করি, তবু কেন এই বিয়েটা দিলে? যাকে শৈশব থেকে এক দৃষ্টিতে দেখে এসেছি, যৌবনে এসে তাকে অন্য রূপে কল্পনা করা আমার জন্য খুব কঠিন হয়ে পড়েছে। তাই বলে বিয়ের 1 সপ্তাহ পরেও তুই নর্মাল হতে পারবি না? আমি চেষ্টা করেছি, কিন্তু পারছি না তো। আমি ওনাকে প্রচণ্ড ভয় পেতাম, এখন ভয় না পেলেও খুব অস্বস্তি লাগে। উনি সামনে এলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, মাথায় ব্যথা শুরু হয়, শিরা দপদপ করে। আর আজকে উনি। ওরা থেমে গেল। মায়ের কাছে এই কথা কিভাবে বলবে? এদিকে ওর অভিযোগ শুনে সাবিরা হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারলেন না। কড়া গলায় বললেন, বাচ্চা মেয়ের একটা সীমা থাকা উচিত। এমন ভাবে চললে তুই সংসার করবি কি করে? ওরা মিনমিনিয়ে বলল, জোর করে হলেও কি সংসার করতেই হবে? সাবিরা ধমক দিয়ে বললেন, কেন হবে না? ওরা নিশ্চুপ রইল। সাবিরা ওর কাছে এলো, শান্ত হয়ে মাথায় হাত বুলিয়ে বলল, সামিরকে তোর বাবা কেন পছন্দ করেছে জানিস? ছেলেটা ভীষণ ভালো, সেই ছোটবেলা থেকে তাকে আমরা চিনি। সে যখন তোকে বিয়ে করতে চেয়েছে, তোর বাবা যে কত খুশি হয়েছেন, তুই যদি খুশিটা দেখতি তাহলে কখনোই এভাবে বলতে পারতি না। মানছি তুই স্বামীকে ছোটবেলায় অন্য দৃষ্টিতে দেখে এসেছিস, বড় হয়ে এইভাবে মানতে পারছিস না, কিন্তু একবার তো চেষ্টা করতে হবে। আমি নিশ্চিত তুই চেষ্টা করিসনি। মানুষ চেষ্টা করলে বিশ্ব জয় করতে পারে, আর তুই সামান্য দৃষ্টিভঙ্গি বদলাতে পারবি না। ওরা অসহায় স্বরে বলল, আমি সত্যিই পারবো না মা, পারলে এতদিনে পেরে ফেলতাম, কিন্তু আসলে এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তোমরা কেউ আমাকে বুঝতে চাইছো না কেন? বিয়ের আগে যদি আমি জানতাম ওনার সাথে আমার বিয়ে হচ্ছে, তাহলে কখনো এই বিয়ে করতাম না আমি। কিন্তু তোমরা তো আমাকে জানতেই দাওনি। আমি ঠিক করেছি বাবার সাথে কথা বলবো, বাবা ঠিকই আমাকে বুঝবে। কি বিষয়ে কথা বলবি তুই বাবার সাথে? ডিভোর্সের বিষয়ে। তুই জামাইকে ডিভোর্স দিবি? ওরা নির্দ্বিধায় বলল, হ্যাঁ। কেন? ওরা জেদ নিয়ে জবাব দিল, উনি একটা অভদ্র মানুষ। আমি। কথা শেষ করার আগেই ওরা গালে কষিয়ে চড় মারলেন সাবিরা। গালে চড় নিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল ওরা। চোখ তার লাল হয়ে গেল অভিমানে। সে ভাবতেও পারেনি তার মা তাকে এই কথার জন্য মারবে। সাবিরার তখন মেজাজ চড়ে গেছে। ওরা এক মুহূর্ত বসে না থেকে দ্রুত পায়ে সরে এলো জায়গা থেকে। কিছু দূর যেতেই সামিরকে চোখে পড়ল। মাথা আরো গরম হয়ে গেল। এই মানুষটার জন্যই তার জীবনে এত সমস্যা। এর জন্য শৈশবটা আতঙ্কে কেটেছে, এখন মনে হচ্ছে সারা জীবনটাই আতঙ্কে কাটবে। ওরা সামিরকে পাশ কাটিয়ে চলে যেতে নিচ্ছিল। আচমকা সামির তার পথ আটকে দাঁড়ালো। মেঘমেদুর কণ্ঠে বলল, ওরা একটু এদিকে আসবে, তোমার সাথে কথা ছিল। ওরা কণ্ঠে ক্ষোভ নিয়ে বলল, আপনার সাথে আমার কোনো কথা নেই, সামনে থেকে সরে যান। সামির সরল না। ওরাকে বিস্ময়ের সীমান্তে পৌঁছে দিয়ে আচমকা তার হাত ধরে টেনে নিয়ে এলো রুমে। অতঃপর দরজা আটকে দিল। ওরার হৃদস্পন্দন তখন সেকেন্ডে 1000 মাইল গতিতে ছুটছে। কণ্ঠনালী কাঁপছে অস্বাভাবিক হারে। সামির একটা চেয়ার টেনে দিয়ে বলল, বসো। বসবো না আমি। সামির জোর করে তার বাহু টেনে তাকে বসালো। ওরা ব্যথায় কোকিয়ে উঠল। করুণ স্বরে বলল, কি করছেন এসব আপনি? সামির চেয়ারের হাতলের উপর 2 হাত ঠেকালো। ওরার দিকে ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, একজন অভদ্র মানুষের থেকে আর কি এক্সপেক্ট করো তুমি? সামিরের চোখ দুটো টকটকে লাল। ওরার বুক ধক করে উঠল। এর মানে একটু আগে সব কথা সে বাইরে দাঁড়িয়ে শুনে ফেলেছে। প্রচন্ড অস্বস্তিতে ওরার মুখ ফ্যাকাশে হয়ে উঠল।